বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে বর্ণিত 4টি স্তর সম্পর্কে। প্রথম স্তর সেন্সরি মোটর স্টেজ, যার বয়সকাল হলো জন্ম থেকে 1.5 বা 2 বছর পর্যন্ত, যেটাকে বাংলায় বলা হয় সংবেদন সঞ্চালনমূলক স্তর। দ্বিতীয় স্তর প্রি অপারেশনাল স্টেজ, যার বয়সকাল হলো 2 থেকে 7 বছর পর্যন্ত, বা পাক সক্রিয়তার স্তর। তৃতীয় স্তর হলো কংক্রিট অপারেশনাল স্টেজ, যার বয়সকাল হলো 7 থেকে 11 বছর পর্যন্ত, বা মূর্ত সক্রিয়তার স্তর বলা হয় বাংলাতে। এবং 4 ফর্মাল অপারেশনাল স্টেজ, যার বয়স স্তর হলো 11 থেকে 18 বছর পর্যন্ত, যেটাকে বাংলায় বলা হয় যৌক্তিক সক্রিয়তার স্তর। তো প্রথমে আমরা সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালনমূলক স্তর সম্পর্কে আলোচনা করব। পেঁয়াজে তার তত্ত্বে সংবেদন সঞ্চালনমূলক স্তরের বয়স নির্ধারণ করেছেন জন্ম থেকে 1.5 বা 2 বছর পর্যন্ত। শিশুর জীবন বিকাশের একেবারে প্রথম স্তরে এই স্তরে নাম দিয়েছেন, আমরা একটু আগেই বললাম যে সংবেদন সঞ্চালনমূলক স্তর। তাহলে সংবেদন সঞ্চালনটা কি আমাদের জানতে হবে। পেঁয়াজে বলেছেন যে শিশুরা এই সময়ে শুধুমাত্র তার দেহের অঙ্গ সঞ্চালন অথবা ইন্দ্রিয়ের সঞ্চালনের মাধ্যমে জ্ঞানলব্ধ করে বা জ্ঞান অর্জন করে। সেই জন্যই এই স্তরকে পেঁয়াজে সংবেদন সঞ্চালনমূলক স্তর বলেছেন বা সেন্সরি মোটর স্টেজ বলেছেন। পেঁয়াজে তার তত্ত্বে সেন্সরি মোটর স্টেজে কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যের কথা বলেছেন। যে বৈশিষ্ট্যগুলো হলো: 1, ইকোসেন্ট্রিজম বা আত্মকেন্দ্রিকতা, এবং 2, অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব। তাহলে আমাদেরকে জানতে হবে যে আত্মকেন্দ্রিকতা বা ইকোসেন্ট্রিজমটা কি। ইকোসেন্ট্রিজম বা আত্মকেন্দ্রিকতা হলো যে এই বয়সে শিশুরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের মধ্যেই আবদ্ধ থাকেন। তারা অন্য কিছু চিন্তা ভাবনা করেন না, মানে সেই বয়সে তাদের সেই চিন্তা ভাবনাটা আসে না। আমরা অনেক সময় দেখি যে শিশুরা একসঙ্গে খেলছে, হাসছে, লাফাচ্ছে, গান করছে বা বন্ধুদের সঙ্গে মারামারি করছে, অথচ তারা নিজেদের সম্পর্কে কিছু বলছেন। তারা নিজেদের মতো করে খেলছে, সব কিছু করছে, অথচ নিজেদের মধ্যে বা নিজেদের সম্পর্কে কিছু বলে না। এই বয়সে সেই বোধটা তাদের মধ্যে আসে না। এটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা, নিজেদের মধ্যেই নিমগ্ন থাকা। দ্বিতীয় নম্বর হচ্ছে অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব। সংবেদন সঞ্চালনমূলক স্তরে জন্ম থেকে 2 বছরের মধ্যে এই সময়টাতে শিশুদের বস্তুর স্থায়িত্ব সম্পর্কে সচেতনতার অভাববোধ দেখা যায়। অর্থাৎ সেই বয়সে শিশুরা মনে করে যে কোনো বস্তু যতক্ষণ তার সামনে বা তার কাছে বা তার পাশে আছে ততক্ষণই সেই বস্তুর স্থায়িত্ব আছে, এবং কোনো বস্তু তার কাছ থেকে কেউ নিয়ে নিল বা পড়ে গেল বা চলে গেল, তাহলে তারা ভাবে যে সেই বস্তুর কোনো স্থায়িত্ব বা অস্তিত্ব নেই। মানে এখানে তার কোনো বস্তুর স্থায়িত্ব সম্পর্কে সচেতনতা অভাববোধ দেখা যায়। এটা হচ্ছে বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স। সংবেদন সঞ্চালনমূলক স্তরের শিক্ষাগত তাৎপর্য কি
সেটা আমরা এখন একটু জেনে নিই, আলোচনা করে নিই। এই বয়সে শিশুদের জ্ঞানমূলক বিকাশ ঘটানোর জন্য তাদেরকে বিভিন্ন আকারের বা বিভিন্ন ধরনের বা বিভিন্ন রঙের খেলনা সরবরাহ করতে হবে, যাতে করে সেই আকার বা সেই কালার সম্পর্কে শিশুদের ধারণা জন্মানো। হয়তো দেখা যায় যে কেউ কিছু একটা খেলনা দিল, এইরকম একটা খেলনা দিল, তাহলে শিশু প্রথমে সেটাকে স্পর্শ করে, ধরে দেখে, আবার ছেড়ে দিয়ে আবার ধরে। এইভাবে কোনো বস্তু সম্পর্কে শিশু জ্ঞানমূলক বিকাশটা ঘটে থাকে। তাহলে তাকে বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন আকারের খেলনা, যেমন হয়তো চতুর্ভুজ বা ত্রিভুজ বা বৃত্ত বা ষড়ভুজ, এই ধরনের বিভিন্ন তাকে খেলনা বা বিভিন্ন কালার, লাল, নীল, পিঙ্ক বা সবুজ, তাকে খেলনা দিয়ে তার জ্ঞানমূলক বিকাশ ঘটানো সম্ভব। পরবর্তী স্তর যেটা হচ্ছে পাক সক্রিয়তার স্তর বা প্রি অপারেশনাল স্টেজ, যার বয়সকাল হলো 2 থেকে 7 বছর। এই পাক সক্রিয়তা স্তর, যার বয়সকাল আমরা বললাম যে 2 থেকে 7 বছর পর্যন্ত, এই স্তরে শিশুরা সংকেত ব্যবহার করতে শেখে, যেমন ভাষার ব্যবহার, কোনো শব্দের ব্যবহার, কিন্তু মানসিকভাবে সেগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের তখনও জন্ম হয় না। এবং কোনো জিনিস বা কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে আবার পূর্ব স্থানে তারা ফেরাতে পারে, অর্থাৎ বিপরীতমুখী যে প্রতিক্রিয়াটা, সেই বিপরীতমুখী প্রতিক্রিয়ার ক্ষমতা তাদের এইখানে জন্মায়। তো পাক সক্রিয়তার স্তর বা প্রি অপারেশনাল স্টেজে কিছু বৈশিষ্ট্য পিয়াজে বলেছেন, সেগুলি হলো বাস্তবতা বা রিয়ালিজম, সর্বপ্রাণবাদ যেটাকে বলা হয় অ্যানিমিজম, তৃতীয় যেটা সেটা হচ্ছে আর্টিফিশিয়ালিটি বা কৃত্রিমতা, এবং 4 নম্বর হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার বা ট্রান্সডাকটিভ রিজনিং। তাহলে পাক সক্রিয়তা স্তরে 4টি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন পিয়াজ। প্রথমে আমরা জেনে নিই তাহলে বাস্তববাদ বা বাস্তবতাটা কি, রিয়ালিজমটা কি এই স্তরে। অর্থাৎ শিশুরা আমরা দেখেছিলাম যে সংবেদন সঞ্চালনমূলক স্তরে তারা আত্মকেন্দ্রিক থাকে, অর্থাৎ বাইরের কোনো জিনিস সম্পর্কে তাদের সচেতনতা বা বোধটা থাকে না। এই স্তরে 2 থেকে 7 বছরের মধ্যে পাক সক্রিয়তার স্তরে সেই বোধটা তাদের আস্তে আস্তে জন্ম নেয়, অর্থাৎ তারা অন্তর্জগৎ এবং বহির্জগৎ, মানে ভেতরের যে জগৎ এবং বাইরের জগৎ সম্পর্কে তারা আস্তে আস্তে বুঝতে শেখে সমস্ত জিনিস সম্পর্কে। এটাই হচ্ছে তাদের বাস্তবতা। তখন তারা একান্তই আত্মকেন্দ্রিক থাকে না, সেইখান থেকে তারা বেরিয়ে আসে, এটা হচ্ছে বাস্তবতা। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম। পিয়াজের মতে সর্বপ্রাণবাদ হলো শিশুরা এই স্তরে মনে করে যে সমস্ত কিছু, সমস্ত বস্তু, সমস্ত জিনিস তাদের প্রাণ আছে, তারা সজীব। এটাকেই বস্তুর সর্বপ্রাণবাদ বলেছেন পিয়াজ। এইখানে আবার দেখা যায় যে তারা শিশুরা অনেক সময় কোনো সচল বস্তুকে সজীব মনে করে, আবার তারা সচল এবং অচল যে কোনো বস্তুকে অজীব মনে করে, সজীব মনে করে। এবং তারা মানে বিভিন্ন শিশু বিভিন্ন রকমভাবে এটা ভাবে, কিন্তু তাদের মধ্যে জিনিসটা থাকে যে প্রত্যেকটা বস্তুর মধ্যে প্রাণ আছে এবং তারা সবাই সজীব। এটা হচ্ছে সর্বপ্রাণবাদ। তৃতীয় নম্বর যেটা হচ্ছে কৃত্রিমতা বা আর্টিফিশিয়ালিটি। এই স্তরে বা এই বৈশিষ্ট্যে, এই স্তরের এই বৈশিষ্ট্যে কৃত্রিমতা বাদে
শিশুরা মনে করে যে সমস্ত কিছুই মানুষ সৃষ্টি করেছে। অর্থাৎ তাকে যদি দেখানো হয় পৃথিবীর যে সূর্য কে সৃষ্টি করেছেন বা চন্দ্রকে সৃষ্টি করেছেন, তারা বলবে যে কখন সৃষ্টি হয়েছে বা কে সৃষ্টি করেছেন, তারা বলবে মানুষ সৃষ্টি করেছে বা আমরা যখন থেকে আছি তখন থেকে সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে তাদের কৃত্রিমতাবাদ। এটা পরবর্তী ক্ষেত্রে যখন 7 বছর কমপ্লিট হতে যায়, তখন তাদের মধ্যে আবার এই কৃত্রিমতাবাদটা আস্তে আস্তে কমে যায়, যেহেতু তাদের অনেক জ্ঞানমূলক বিকাশ ঘটে এবং তারা জানতে পারে যে এইগুলো মানুষের তৈরি নয়, এইগুলো প্রকৃতির সৃষ্টি বা এর একজন স্রষ্টা আছেন। তাদের মধ্যে সেই বোধটা পরবর্তী ক্ষেত্রে বা 7 বছর বয়স হওয়ার সময় তারা একটু করে বুঝতে পারে। এটা হচ্ছে কৃত্রিমতাবাদের সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার বা ট্রান্সডাকটিভ রিজনিং। সেটা কি? 2 থেকে 7 বছরের শিশুদের আরোহী যুক্তি বা ইন্ডাকটিভ রিজনিং বা ডিডাকটিভ রিজনিং সম্পর্কে কোনো ধারণা থাকে না শিশুদের। তারা অযুক্তি কোনো যুক্তি দেখায়। অর্থাৎ তাকে কোনো জিনিস যদি বলা হয় যে এটা কেন হলো, তাহলে তারা এমন উত্তর দেয় যেটার কোনো যুক্তি। এটা হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার। যেমন অনেক সময় হয়তো তাদেরকে এরকম বলা যেতে পারে যে চন্দ্রটা রাতে উঠে কেন, তাহলে তারা হয়তো বলে দিল যে এটা হলুদ কালার বলে চন্দ্র রাতে ওঠে। মানে কোনো যুক্তি তাদের থাকে না বলার মধ্যে। এটা হচ্ছে অবযুক্তিপূর্ণ। বাক সক্রিয়তা স্তরের শিক্ষাগত তাৎপর্য কি, সেটা একটু আমরা জেনে নিই। 2 থেকে 7 বছরের শিশুরা ডিলেড ইমিটেশন করতে পারে, অর্থাৎ বিলম্বিত অনুকরণ করতে পারে। যেমন পূর্বে দেখা কোনো জিনিস পরবর্তী ক্ষেত্রে তারা তার অনুকরণ করতে পারে বা তার নকল করতে পারে। যেমন শিশুদেরকে হয়তো কোথাও ভ্রমণে নিয়ে যাওয়া হলো, কোথাও প্যালেস বা কোথাও চিড়িয়াখানা, তো সে পরবর্তী ক্ষেত্রে চিড়িয়াখানাতে হয়তো কোনো জন্তু বা কোনো প্রাণী দেখে এসে তার নকল করতে পারে বা তার আওয়াজ করতে পারে। এটা হচ্ছে বিলম্বিত অনুকরণ। মেন্টাল অ্যাক্টিং করতে পারে তারা, মানে রূপক অভিনয় যেটাকে বলে। অনেক সময় শিশুরা তারা ঘুমিয়ে পড়ার ভান করে, হয়তো ঘুমিয়ে গেল কিন্তু ঘুমায়নি। এইভাবে তারা রূপক অভিনয় করতে পারে বা নিজেকে অন্য কিছু ভাবতে ভালোবাসে। এই স্তরে বা সক্রিয়তার স্তরে শিক্ষাগত তাৎপর্যের মধ্যে আরেকটি হচ্ছে যে যেহেতু শিশুরা এই বয়সে ড্রয়িং বা অঙ্কন করতে ভালোবাসে, তাদের কল্পনাকে, তারা যে সমস্ত জিনিস কিছু ভাবে, শিশুরা সেগুলোকে অঙ্কনের মাধ্যমে তারা প্রকাশ করতে চায়। এইভাবে তারা অঙ্কন করার মাধ্যমে তাদের ভাবনার প্রকাশ ঘটাতে চায়। এর শিক্ষাগত তাৎপর্যের মধ্যে আরেকটি আছে যে ভাষা। যেহেতু এই বয়সের শিশুরা ভাষার ব্যবহার করে, সেহেতু এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যাতে শিশুরা কথা বলার সুযোগ পায়। অর্থাৎ তারা হয়তো সমবয়সীদের সাথে সবসময় খেলে, কথা বলে। তাছাড়াও শিশুদেরকে সুযোগ দিতে হবে তারা যেন বড়দের সঙ্গে কথা বলার সুযোগ পায় বা শিক্ষকদের সঙ্গে কথা বলে বেশি করে, বা তারা তার বাবা মার সঙ্গে কথা বলে। এই জিনিসটা দেখতে হবে। এইভাবেই তার সেই স্তরে জ্ঞানমূলক বিকাশ ঘটানো। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তৃতীয় স্তর সেটি হচ্ছে সক্রিয়তার স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ, যার বয়সকাল হলো 7 থেকে 11 বছর। পিয়াজে বলেছেন যে কোনো জিনিস সম্পর্কে আমাদের জানতে হলে সেই বিষয়ে আমাদের সক্রিয় হতে হবে। যদি আমরা সক্রিয় না হই সেই বিষয়ে, যে বিষয়টা আমরা জানতে চাই সেই বিষয় সম্পর্কে আমাদের ধারণাটা কম জন্মাবে বা আমরা কম জানতে পারব। সক্রিয় স্তর 7 থেকে 11 বছর। এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হলো যে সংরক্ষণ বা কনজারভেশন। কনজারভেশনটা কি?
শিশুরা 7 বছরের পরেই কোনো জিনিসের আয়তন বা সময় সম্পর্কে তাদের ধারণা তৈরি হতে থাকে। এই বয়সে এসে একটি শিশুর সেই সম্পর্কে ধারণা কিছুটা হলেও তৈরি হয়, এবং তাকে যদি কোনো আকার আয়তন সম্পর্কে কোনো প্রশ্ন করা হয়, অর্থাৎ দুটো সরু একটি সরু বোতল এবং একটি হয়তো চ্যাপ্টা বা বড় বোতল আছে, এবং দুটোতেই 1 লিটার করে জল রাখা হলো। দেখা গেল যে সরু বোতলটা ছিল তার যে উচ্চতাটা, সেখানে জলের উচ্চতা বেশি দেখাবে, এবং যেটা চ্যাপ্টা ছিল সেইখানে জলের যে উচ্চতা সেটা নিচে হবে। এটি শিশুকে যদি জিজ্ঞেস করা হয়, সক্রিয়তার স্তরের শিশুদের 7 থেকে 11 বছরের শিশুদের, যে কোন পাত্রে জল বেশি আছে, তাহলে কিন্তু তারা বুঝতে পারে যে জল দুটো পাত্রেই বা দুটো বোতলেই একই আছে। এটা হচ্ছে তার সংরক্ষণ। অর্থাৎ জিনিসটার বাহ্যিক পরিবর্তন হলেও ভেতরে যা মূল জিনিসটা একই আছে, সেটা হচ্ছে সংরক্ষণ। এই ধারণাটা এই সক্রিয়তার স্তরে কিন্তু শিশুদের মধ্যে। সক্রিয়তা স্তরের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ক্রমপর্যায় বা সিরিয়েশন। ক্রমপর্যায় বা সিরিয়েশনটা কি? ক্রমপর্যায় বা সিরিয়েশন হলো যে কোনো জিনিসকে আকার অনুযায়ী সাজানো। এই বয়সে বা স্তরে শিশুরা কোনো জিনিসকে আকার অনুযায়ী তারা ক্রমপর্যায়ে সাজাতে পারে, কিন্তু তাদের বিমূর্ত ধারণাটা এই বয়সে জন্মায় না। একটু আমরা এখানে আলোচনা করে নিই যে সক্রিয়তার স্তরে শিশুদের মধ্যে যে বিমূর্ত চিন্তার ক্ষমতা সেটা জন্মায় না। এই স্তরে শিশুদেরকে যদি কোনো জিনিস দেখিয়ে দেওয়া হয়, কোনো মাপের লাঠি নিয়ে, যে এটা বড়, তার থেকে এটা ছোট, তার থেকে এটা ছোট, এইভাবে তাদের দেখিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে সব থেকে কোনটা বড় বা সব থেকে কোনটা ছোট, বা এই ধরনের, তাহলে কিন্তু তারা বলতে পারে। কিন্তু তাদেরকে এমনি যদি বলা হয়, সেগুলো না দেখিয়ে, যে বাপন স্বপনের থেকে বড় বা স্বপন বাপির থেকে বড়, তাহলে গিয়ে সব থেকে বড়, তাহলে কিন্তু তাদের বুঝতে অসুবিধা হয় এই বয়সে। এই স্তরের তৃতীয় বৈশিষ্ট্য যেটি হলো, সেটি হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ। শ্রেণীকরণটা কি? শ্রেণীকরণ হলো যে কোনো বেশি জিনিসের মধ্য থেকে, হয়তো একই রকম আছে বা একই ধরনের আছে, সেই সমস্ত জিনিসগুলোকে আলাদা করে সাজানো, সেটা হচ্ছে শ্রেণীকরণ। পিয়াজে তার বর্ণিত তত্ত্বে এই জিনিসটা পরীক্ষা করে দেখেছিলেন সক্রিয়তা স্তর এবং সক্রিয় স্তরের শিশুদের মধ্যে, অর্থাৎ 2 থেকে 7 বছর এবং 7 থেকে 11 বছর শিশুদের মধ্যে একটি পরীক্ষা করেছিলেন, এবং তিনি কিছু কাঠের টুকরো রেখে দিয়েছিলেন। 16টা সবুজ এবং 4টা সাদা, এরকম তো কাঠের টুকরো রেখেছিলেন, এবং সেখানে পিয়াজে শিশুদেরকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে সবুজ টুকরো বেশি আছে নাকি কাঠের টুকরো বেশি আছে। তো সেখানে যারা শিশু ছিলেন সক্রিয়তা স্তরে, তারা সবাই বলেছিল যে সবুজ টুকরো বেশি আছে, যেহেতু পিয়াজে সেখানে 16টি সবুজ এবং 4টি সাদা কাঠের টুকরো রেখেছে। এবং যারা সক্রিয় স্তরে বা বিমূর্ত ক্ষমতা একটু হলেও জন্মে গেছে, তারা কিন্তু সেখানে বলেছিল যে সেখানে কাঠের টুকরো বেশি আছে, অর্থাৎ 20টি। এটা হচ্ছে ক্লাসিফিকেশন। এই জিনিসটা সক্রিয় তার স্তরে বা কংক্রিট অপারেশনাল স্টেজে শিশুদের মধ্যে সৃষ্টি হয়। এরপরে 4 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নাম্বার কনসেপ্ট বা নাম্বার ধারণা। সেই জিনিসটা কি? নাম্বার কনসেপ্ট অর্থাৎ সক্রিয়তার স্তরে শিশুদের মধ্যে নাম্বারের ধারণা তৈরি হয়, যেমন 1, 2, 3 বা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম।
তো এক মানে একটি কলম বা দুই মানে দুটি কলম, এই ধরনের ধারণা, বা তিনটি কলম, বা এক সমান একটি বালক, দুই সমান দুইটি বালক, তিন সমান তিনটি বালক, এই ধরনের নাম্বার কনসেপ্ট তৈরি হয়। তো সক্রিয়তার স্তরে শিশুর মধ্যে সংরক্ষণ বা কনজারভেশন, সিরিয়েশন বা ক্রমপর্যায়, ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ এবং নাম্বার কনসেপ্ট বা নম্বর সম্পর্কে ধারণা, এই যে চারটি সংগঠিত হয়ে প্রজ্ঞা সক্রিয়তা বা পিয়াজে যাকে বলেছেন কগনিটিভ অপারেশন তৈরি। এবারে আমরা আলোচনা করব যৌক্তিক সক্রিয়তা বা ফর্মাল অপারেশনাল স্টেজ, যার বয়সকাল হলো 11 থেকে 18 বছর। পিয়াজে যেটা বলেছে, এই বয়সে শিশুরা তাদের মধ্যে সমস্যা সমাধানমূলক ক্ষমতার জন্ম নেয়। মানে কোনো জিনিসে তারা সমস্যার সমাধান করতে পারে, কোনো জিনিসকে ব্যাখ্যা করতে পারে এবং তাদের নিজের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনাও করতে পারে। অর্থাৎ তাদের মধ্যে যুক্তিশীলতা সৃষ্টি হয় বা তারা যুক্তিশীল হয়ে যায়, তারা যুক্তি দিয়ে কোনো কিছুকে বিচার করতে শেখে। এই অবস্থা যৌক্তিক সক্রিয়তার স্তরের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই। এক নম্বর, এই স্তরে শিশুরা সংগঠিত চিন্তা ব্যবহার করে। যেমন কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য তারা কয়েকটি সমাধান বের করে এবং সমাধান বের করার পরে তারা কোনটা সব থেকে বেশি উত্তম তার পক্ষে বা সেই সমস্যা সমাধানের পক্ষে সেই জিনিসটা তারা নির্বাচন করে গ্রহণ করে। এইভাবে তারা সমস্যার সমাধানগুলো করে থাকে। এবং দ্বিতীয় নম্বর হল হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং এর মাধ্যমে তারা কোনো জিনিসের সমস্যার সমাধান করে। অর্থাৎ কোনো জিনিস সম্পর্কে তারা উৎস থেকে তথ্য সংগ্রহ করে এবং তথ্য সংগ্রহ করে সেটাকে যাচাই করে, এবং যত এই স্তরে তারা কোনো সমস্যার সমাধান করার জন্য তথ্য তো অর্জন করেই, এবং সেই তথ্যটা যত পরিমাণ বেশি নেওয়া যায় ততটা তারা নেই, এবং নেওয়ার পরে তারা হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং এর মাধ্যমে তারা এগিয়ে যায় এবং সমস্যার সমাধান করে। এইভাবেই যৌক্তিক সক্রিয়তার স্তরে শিশুরা তাদের কোনো সমস্যার সমাধান করে। তার পিয়াজে বর্ণিত যে চারটি স্তর এখানে আমরা আলোচনা করলাম, এবং এখানে যদি আমরা বোর্ডে লিখে সেই জিনিসটাকে করাতাম বা আলোচনা হতো, তাহলে আমি জানি যে সেটা বোঝার আরও সুবিধা হতো, কিন্তু সেই ব্যবস্থা এখানে নেই। পরবর্তী ক্ষেত্রে আমরা সেই ব্যবস্থাটা করব। তো ডেসক্রিপশনে আমরা ডিটেলস জিনিসটা দিয়ে দিচ্ছি, এবং পরবর্তী ক্ষেত্রে এই পিয়াজের জ্ঞানমূলক তত্ত্বের যে নোটসগুলো সেগুলো আমরা স্লাইড করে পরবর্তী ক্ষেত্রে